কসাই ছবিটি পরিচালনা করেছেন গুণী পরিচালক আমজাদ হোসেন এবং কাহিনী চিত্রনাট্য লিখেছেন আমজাদ হোসেন এবং কসাই ছবিতে তিনি কাস্ট করেছেন ববিতা, আলমগীর, রুজিনা, জসিম, আরিফুল হক, জাহানারা ভূঁইয়া, তেলিসামাত এবং আরও অনেকেই অভিনয় করেছেন কসাই ছবিতে। কসাই ছবিটি একটি গ্রামীণ পটভূমিতে নির্মিত হয়েছে। এখানে কসাই ছবির গল্পের শুরুতে দেখা যায় আরিফুল হক থাকে একটি গ্রাম অর্থাৎ কুসুমপুর গ্রামের সে মাতাব্বর। তার কথা মতোই সে গ্রামের মানুষ চলাফেরা করে এবং তার কথায় যদি কেউ না মানে অথবা অমান্য করে তাহলে তাকে কঠোর শাস্তি পেতে হয়। তেমনি আরিফুল হক অর্থাৎ গ্রামের মাতবর, তার মেয়ে থাকে রুজিনা এবং তার একটা লাঠিয়াল বাহিনী থাকে এবং সেই লাঠিয়াল বাহিনীর সর্দার হলো জসিম। কুসুমপুর গ্রামের একজন শিক্ষক থাকে যার নাম জামাল উদ্দিন এবং সে থাকে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এবং মাতাব্বর আরিফুল হক যে খারাপ এবং অন্যায় জুলুম কাজ করে সে মাস্টার এগুলি পছন্দ করে না এবং সে প্রতিবাদ করে এবং তিনি একদিন আরিফুল হককে বলে, দেখেন আপনি হলেন এই গ্রামের মাতাব্বর এবং আপনাকে সবাই মান্য করে এবং সম্মান করে শ্রদ্ধা করে, কিন্তু আপনি যে কাজকর্মগুলি করেন কারণ আপনার দ্বারাই এই গ্রামের অনেক যুব সমাজ চুরি করে এবং সেই চুরি করার ভাগ আপনাকে দেয়, তার প্রমাণ আমার কাছে আছে। তখন আরিফুল বলে, শোনেন আপনি কিন্তু উল্টাপাল্টা কথা বলতেছেন, আপনি একজন শিক্ষক সম্মানিত ব্যক্তি, আপনাকে আমি সম্মান করি, কিন্তু আমি কিন্তু এই গ্রামের মাতাব্বর, আর আমি মাতাব্বর হয়ে যে আপনি একজন প্রধান শিক্ষক হয়ে যে আপনি আমার সাথে খারাপ আচরণ করবেন সেটা কিন্তু আমি বরদাস্ত করব না, কারণ আমার কিন্তু একটা ইজ্জত সম্মান আছে। আপনার কাছে এমন কি প্রমাণ আছে যে আমি যুব ছেলেদেরকে দিয়ে আমি অন্যের বাড়িতে চুরি করাই? তখন মাস্টার জামাল উদ্দিন বলেন, অবশ্যই আমার কাছে প্রমাণ আছে এবং যেই ছেলেগুলিকে দিয়ে আপনি চুরি করিয়েছেন অন্যের বাড়িতে তারা আমার কাছে সব ঘটনা খুলে বলেছে, কিন্তু তারা সহজে বলে নেই, একদিন তাদেরকে আমি ধরে ফেলেছিলাম তাই বাধ্য হয়ে আমার কাছে খুলে বলেছে। তখন আরিফুল অর্থাৎ মাতাব্বর বলে, শোনেন আপনি কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে কিন্তু আমার বিরুদ্ধে বদনাম রটাচ্ছেন। তখন মাস্টার বলে, না আমি মিথ্যার আশ্রয় নিয়ে আপনার বিরুদ্ধে বদনাম রটাচ্ছি না, আপনি এখনই আপনার প্রমাণটা আমি আপনার সামনে পেশ করব। এই মোবারক, তুই কোথায় আছিস, এদিকে আয়। তখন মোবারক চলে আসে। মোবারককে বলে, মাস্টার সাহেব আচ্ছা তোরা যে গতকাল চুরিটা করলি এবং আমার হাতে ধরা পড়লি সেটা কার হুকুমে করেছিলি? কয়, মাতবর চাচার হুকুমে করেছিলাম। মাতবর চাচা আমাকে বলেছিল যে তোরা কিছু লোক যদি ওই জমিদার বাড়িতে চুরি করিস তাহলে তার অর্ধেক ভাগ তোরা নিবি আর অর্ধেক ভাগ আমি নেব, কারণ এই গ্রামে যদি তোরা ধরাও পড়িস তাহলে বিচার সালিশ কিন্তু আমিই করব আর তোদের আমি তখন ক্ষমা করে দেব, তাই আমরা মিলে চুরি করতে বাধ্য হয়েছিলাম। তো আরিফুল বলে, শোন মোবারক, কাজটা তুই ভালো করলি না, তুই সত্যটা বলে দিলি। তখন মাস্টার সাহেব বলে, শোনেন মাতবর সাহেব, আপনি সম্মানিত ব্যক্তি, কিন্তু আপনি যে এই যুব সমাজ দিয়ে আপনি নিজের স্বার্থের জন্য নিজের অর্থ লাভের জন্য আপনি যে এদেরকে দিয়ে চুরি করান অন্যের বাড়িতে, আর যখন আপনি জানেন যে এটা অন্যায় তারপরও আপনি অন্যায়ের প্রশ্রয় দেন এবং নিজেও অন্যায়ের সাথে জড়িত থাকেন। একটা হাদিস সাথে কথা আছে, যে অন্যায় করে আর যে সহে তারা দুজনেই সমান অপরাধী। তবে আপনাকে একটা সর্বশেষ সুযোগ দিলাম মাতবর সাহেব, ভবিষ্যতে যদি আপনি এই ধরনের কোনো কাজে লিপ্ত থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমি চেয়ারম্যানের কাছে যেতে বাধ্য হব। তখন আরিফ বলে, শোনেন মাস্টার সাহেব, আপনি কিন্তু বেশি বার বেড়েছেন, বেশি বার ভালো না, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার সাথে যদি আপনি টেক্কা দেন তাহলে এই গ্রামে কিন্তু বেশি দিন থাকতে পারবেন না। তখন মাস্টার সাহেব বলে, শোনেন আমি এই গ্রামে থাকবো কিনা থাকবো না সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, যদি মনে করি যে এই গ্রামের প্রয়োজন আমার ফুরিয়ে গেছে তখন আমি নিজেই আমার ছেলেকে নিয়ে আমি এখান থেকে চলে যাব। তখন আরিফুল বলে, ঠিক আছে আমি দেখে নেব আপনি কতদিন এই গ্রামে থাকেন। তখন আরিফুলের বাড়িতে গিয়ে পাইচারি করছে, এমন সময় জসিম আসে, হুজুর
আপনার মনে হয় আপনি চিন্তিত। দেখ শোন, আমি একটা কথা বলি, তুই তো আমার নিমক খাস এবং নিমক হারামি তো করস না। তখন জসিম বলে, জি হুজুর, আমি আপনার নিমক খেয়ে তো বেঁচে আছি, আর আপনার সাথে নিমক হারামি করার তো প্রশ্নই ওঠে না, কারণ আপনি যা হুকুম করেন তাই তো তালিব করি আমি। কিন্তু সবাই আমাকে বলে কসাই, কারণ আমি আপনার হুকুম তালিম করি বলেই সবাই আমাকে বলে কসাই। আমি নাকি মানুষ হত্যা করি, খুন করি, তাই আমাকে সবাই কসাই উপাধি দিয়েছে। তখন আরিফ বলে, তা তো ভালো হয়েছে, তোর নাম যখন কসাই উপাধি দিয়েছে, তাহলে তোকে আজকে একটা কসাইয়ের মতো কাজ করতে হবে। কারণ কারণ যে লোকটিকে তুই আজকে মারবি, সেই লোকটি আমার অনেক ক্ষতি করেছে, আমার লাভের ভাগ পিঁপড়া দিয়ে খাওয়াচ্ছে। তখন জসিম অর্থাৎ লাঠিয়াল বলে, কে সেই ব্যক্তি, নামটা শুধু বলেন। শোন, এই আমাদের স্কুলের, সরকারি স্কুলের যে প্রধান শিক্ষক আছে, সেই মাস্টার সাহেবকে আজকে খুন করতে হবে। তখন জসিম অর্থাৎ লাঠিয়াল বলে, না হুজুর, আমি এটা অবশ্যই করতে পারবো না, কারণ যে মাস্টার সাহেব এই এলাকার শিশুদের শিক্ষা দান করেন, আর এই এলাকার শিশুরা তার কাছে শিক্ষা শিখে, আর সেই মানুষটিকে আমি খুন করব, কোনো দিনও আমি পারবো না। আপনি অন্য যে কোনো মানুষকে বলেন, আমি নির্দ্বিধায় তাকে খুন করে ফেলবো, কিন্তু মাস্টার সাহেবকে আমি খুন করতে পারবো না। তখন আরিফুল বলে, একটা লাথি মারে জসিমের কোমরে। তখন জসিম উল্টে পড়ে যায়। তখন বলে, হুজুর, আমি আপনার নিমক খেয়েছে বলে নিমক হারামি করতে পারলাম না, কিন্তু আমার লাঠি যদি একবার উঠে, কে মাতবর আর কে জমিদার, কে ছোট জাত, সেটা কিন্তু বিচার করার ক্ষমতা থাকবে না। কিন্তু আপনি আমাকে আজকে যে লাঠিটা মারলেন, সেই লাঠিটার জবাব একদিন দেব, কারণ আমি আপনার কাজ আজ থেকে আর করব না। তখন সেই মুহূর্তে রুজিনা এই দৃশ্যটা দেখে। তখন যখন লাঠিয়াল জসিম চলে যায়, তখন রুজিনার সামনে গিয়ে দাঁড়ায়। সাবাস, শোন জসিম, তোকে তো আমার বাপ ব্যবহার করে কেন জানিস? শুধুমাত্র আমার বাপ লাভের আশায়। কারণ এই গ্রামে তুই যদি আমার বাপের সাথে না থাকিস, তাহলে এই গ্রামে আমার বাপকে, এই গ্রামের মানুষ উল্টা ঝুলিয়ে গাছের ভিতরে মারবে, কারণ আমার বাপ এমন কোনো খারাপ কাজ নাই যে করে না। তখন জসিম অর্থাৎ লাঠিয়াল বলে, আচ্ছা আপামনি, আপনিও এই কথাটা বিশ্বাস করেন যে আপনার বাপ খারাপ লোক? তখন রুজিনা বলে, অবশ্যই বিশ্বাস করি, কারণ উনি তো অবশ্যই খারাপ লোক, কারণ খারাপ লোক বলেই তো উনি যুবক সমাজ এবং ধ্বংস করতেছে, এবং যুবকদের দিয়ে সে রাতের বেলা চুরি করায়, এবং সেই চুরি করার অর্ধেক বাঘ আমার বাপে নিজে নেয়, আর বাকি অর্ধেক বাঘটি যে যুবকরা চুরি করে তাদেরকেই দিয়ে দেয়। কিন্তু একটা কথা আমি বলে দেই, শুনেন লাঠিয়াল ভাই, অন্যায় কাজ ছেড়ে দেন এবং সৎভাবে বাঁচার চেষ্টা করেন। তখন লাঠিয়াল জসিম বলে, ঠিক আছে আপামনি, তাহলে আমি আসি। এদিকে ববিতা আর আলমগীর, তারা দুজনকে ভালোবাসে, কিন্তু আলমগীরের বাপ হলো স্কুল মাস্টার। তো আলমগীরের বাপ অর্থাৎ মাস্টার সাহেব একদিন দেখে ফেলে যে ববিতার সাথে আলমগীর একটি বাগানের ভিতরে অর্থাৎ গাছতলায় বসে কথা বলতেছে। তখন আলমগীরের বাপ গিয়ে সেখানে বলে, শোনো, আমি কিন্তু এই এলাকার মাস্টার, আর এক নামে আমাকে সবাই চিনি। তুমি যদি এরকম প্রেম ভালোবাসা করো খোলা ময়দানে, আর যদি কেউ দেখে ফেলে, তাহলে মান সম্মান কিন্তু আমার কিছুই থাকবে না। কারণ আমি চাই যে তুমি যাকে পছন্দ করো তার বাড়িতে আমি প্রস্তাব নিয়ে যাব, এবং যদি এই মেয়ের বাপ মা যদি ইচ্ছা করে তোমার সাথে বিয়ে দিতে, আমি তোমাকে বিয়ে করব। তখন আলমগীর বলে, আব্বা শুনেন, একটা কথা বলি, প্রেম ভালোবাসা উপরওয়ালার দান, আর আমি এই ববিতাকে ভালোবাসি, আমাকেও ববিতা ভালোবাসে, আমিও ববিতাকে ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার মাঝে তো এই দেওয়াল সৃষ্টি হতে পারে না। কারণ জন্মের শুরু থেকে শুনতেছি যে লাইলি মজনু, শিরি ফারহাদ, তাদের প্রেম ভালোবাসার কথা, কিন্তু আমাদের প্রেম ভালোবাসা মানুষের মুখে যদি উঠে, তাহলে আপনার মান সম্মান কেন যাবে? তখন মাস্টার সাহেব বলে, শোনো বাবা, তোমার সেই বয়স হয়নি, আর তোমরা যেটা করতেছো, যদি মাতাব্বর জানতে পারে যে তুমি এই মেয়েটিকে ভালোবাসো, তাহলে গ্রামের মাতাব্বর এমন একটি লঙ্কা কাণ্ড ঘটিয়ে দিবে যা তুমি কল্পনা করতে পারতেছো না বাবা।
কারণ এই যে তোমাদের প্রেম ভালোবাসা নিয়ে আমাকে জড়িয়ে এসে নানান কথা গ্রামে রটিয়ে বেড়াবে, এবং তখন কি আমার মান সম্মান থাকবে? থাকবে না। তখন ববিতা বলে, আচ্ছা চাচা যান, আপনি ঠিকই বলেছেন, আমরা হয়তো অন্যায় করতেছি, কারণ গ্রামের মানুষের কাছে আমরা অপরাধী, কারণ আমাদের প্রেম ভালোবাসা তো গ্রাম বুঝবে না। ঠিক আছে, আপনি যখন বলছেন যে আমার বিয়ের প্রস্তাব আপনি আমার বাপ মার কাছে নিয়ে যাবেন, তাহলে আমি সেই আশায় থাকবো। আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি আপনার ছেলের জন্য আমার বিয়ের প্রস্তাব আমাদের বাড়িতে নিয়ে আসেন। ঠিক আছে মামুনি। মাস্টার সাহেব বলে, ঠিক আছে মামুনি, তুমি বাড়িতে যাও, আমরা দেখতেছি। এই দৃশ্যটা আবার আরিফুল হকের চামচা তেলিসামার দেখে ফেলে। তখন তেলিসামার দৌড়ে গিয়ে বলে, হুজুর একটা দারুণ খবর আছে। কী? আপনি তো কসাইকে বিদায় করে দিয়েছেন, কিন্তু কসাইকে এখন আপনার প্রয়োজন, কারণ কসাইকে আপনার লোভ দেখিয়ে এবং সরলতার সুযোগে এবং চক্রান্ত করে তাকে আবার আপনার দলে নিয়ে আসেন। কারণ আমি দেখেছি যে ববিতা এবং আলমগীর তারা প্রেম ভালোবাসায় মগ্ন, আর সেই দৃশ্যটা আলমগীরের বাপ মাস্টার সাহেব দেখে ফেলে। কিন্তু মাস্টার সাহেব অনেক বোঝানোর পরও তারা বুঝতে রাজি হয়নি। এতটুকু আমি দূর থেকে বুঝতে পেরেছি। এখন আপনার একটা মোক্ষম সুযোগ, আপনি যদি এই চালটা চালতে পারেন যে আপনি যদি ববিতা এবং আলমগীর এবং মাস্টার সাহেবকে নিয়ে যদি একটা ঘটনা ঘটাতে পারেন এবং যদি মানুষের কানে যদি পৌঁছতে পারেন, তাহলে অবশ্যই মাস্টার সাহেবের একটা না একটা ব্যবস্থা জনগণ অথবা গ্রামবাসীরা করবে, এবং মাস্টার সাহেবকে দুর্চরিত্রা এবং ছেলেকে দুর্চরিত্রার দায়ে মাস্টার সাহেবকে জড়িয়ে এই গ্রাম থেকে বাইর করতে আপনার অতি সহজেই কাজটা করতে পারবেন, আমার বিশ্বাস। তখন আরিফুল হক বলে, বাহ, সুন্দর একটা তুই আমাকে বুদ্ধি দিয়েছিস এবং ভালো খবর দিয়েছিস, এনে তোকে 5টা টাকা দিলাম, তুই মিষ্টি কিনে খাস। তখন সেই মুহূর্তে আরিফুল হক চলে যায় লাঠিয়াল জসিমের বাড়িতে। আরিফুল হক গিয়েও লাঠিয়ালকে বলে, শোন বাবা, তোকে আমি ছোট থেকে আমি বড় করেছি, কারণ তুই আমার একমাত্র ভরসা। আজ তুই যদি আমাকে ছেড়ে চলে আসিস, তাহলে আমি কিভাবে আমি একা এই গ্রামটা সামলাবো, কারণ তোকে নিয়েই তো আমার সব ভরসা। তুই আমার কাছে ফিরে আস, আমি তোকে আর কোনো খুন খারাপের হুকুম দেব না, তবে আমি তোকে ভালো কাজই দেব, সে কাজটা করতে দ্বিধাবোধ হবে না। তখন জসিমতা লাঠিয়াল বলে, ঠিক আছে, আমি আপনার কাজ করতে রাজি আছি, কিন্তু কোনো খুন খারাপ আমি করতে পারবো না, তো যদি ভালো কাজ হয় অবশ্যই আমি করব। তখন লাঠিলতা জসিম সেই আরিফুল হকের বাড়িতে চলে যায়। তখন আরিফুল হক বলে, শোন, তোকে একটা কথা বলি, তোর তো বিয়ের বয়স হয়েছে, তাই না? তোকে এখন আমি বিয়ে করাবো। এবং তখন জসিমতা লাঠিয়াল বলে, কাকে বিয়ে করাবেন? তোকে বিয়ে করাবো উত্তরপাড়ার রাবিয়ার মেয়ে ববিতা, অর্থাৎ সামাদের মেয়ে ববিতা। তার জন্য আমি প্রস্তাব নিয়ে যাব। যদি সেই প্রস্তাবে রাজি না হয়, তাহলে অবশ্যই তো তোর রাগ হবে, জিত হবে। তখন তুই সামাদ এবং রাবিয়াকে মারতে দ্বিধাবোধ করবি না, এবং জোর করে তুই কী করবি, ওই ববিতাকে তুলে নিয়ে আসবি। তখন তোর সাথেই আমি ববিতার বিয়ে দেবো। তখন লাঠিয়ালতা জসিম বলে, এই কাজটা করা কি ঠিক হবে? ঠিক আছে, আপনি যখন বলতেছেন যে দেখি, আমি আপনার কথা রাজি। যদি তুই রাজি না থাকতি, তাহলে আমি তোকে মিথ্যা অপবাদে অথবা মিথ্যা চুরির অপবাদে তোকে আমি ফাঁসিয়ে তোকে জেলে দিতাম। দারোগা সাহেবকে বলতাম যে আমার বাড়ি থেকে লাঠিয়াল জসিম সে চুরি করেছে। তখন লাঠিয়াল জসিম বলে, ঠিক আছে, আমি রাজি। তখন আরিফুল চলে যায় সামাদের বাড়িতে, অর্থাৎ রাবের বাড়িতে। তখন আরিফুল বলে, শোনেন, আমি মাতব, আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। যদি সেই প্রস্তাবটা রাখেন, আপনার জন্য ভালো, আমার জন্য ভালো। কারণ আমি প্রস্তাব নিয়ে এসেছি যে আমার যে লাঠিয়াল আছে জসিম, তার সাথে আপনার মেয়ের বিয়ে দিতে হবে। আর যদি বিয়ে না দেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আমি অন্যরকম ব্যবস্থা নিতে বাধ্য হব। তখন সামাদ এবং রাবিয়া বলে, ঠিক আছে, আপনি মাতবর সাহেব, আপনি প্রস্তাব নিয়ে এসেছেন, তা আমরা একটু বাবার সময় দেন, এমন ভেবে আপনাকে জানাবো। এই খবরটা আবার ববিতা আলমগীরকে গিয়ে বলে। তো আলমগীর বলে, দেখছো, আমার বাপতে বলেছিল যে কোনো একটা চক্রান্ত হবে আমাদের ব্যাপারে, এখন হয়েছে চক্রান্ত। এদিকে আরিফুল হক বলে, তখন জসিমকে বলে, শোন, আমি সামাদ এবং রাবিয়ার কাছে গিয়েছিলাম, তারা 2 দিন হয়েছে এখনও কোনো উত্তর দেয়নি। এই মুহূর্তে একটি লোক আসে, বকর করে নাম। বকর বলে, সালাম মাতবর সাহেব। তখন আরিফুল হক বলে, কী ব্যাপার, কী হয়েছে? মাতবর সাহেব, মানে রাবিয়া আপা আর সামাদ ভাই এই
লাঠিয়াল জসিমের সাথে তার মেয়ের বিয়ে দিতে নারাজ, দেবে না। তখন আলমগীর বলে, ঠিক আছে, চলে যাও তুমি, না দেয় না দুক, ব্যবস্থা একটা হবে। কয়, শোন লাঠিয়াল জসিম, তোকে আমি যে শিক্ষায় তোকে আমি মানুষ করেছি, লাঠিয়াল তৈরি করেছি, কিন্তু আজ তো সেই শিক্ষার প্রমাণ দিতে হবে। কারণ রাবিয়া এবং সামাদ কিন্তু রাজি হয়নি। নিশ্চয়ই এখানে মাস্টারের হাত আছে। তখন মাস্টার যদি চক্রান্ত করে থাকে আর যদি তুই প্রমাণ পাস, তাহলে তুই মাস্টারের কী ব্যবস্থা করবি? তখন লাঠিয়াল জসিম বলে, তাহলে মাস্টারকে মেরে ফেলবো, তাতে কোনো দ্বিধাবোধ নেই। কারণ আমার খাওয়ার প্লেটের থেকে যদি খাবারটা নিয়ে যায়, তখন তো অবশ্যই আমার কষ্ট হবে, কারণ আমি তো কসাই, সবাই আমাকে কসাই বলে জানে। সাবাস সাবাস। তখন সেই মুহূর্তে মাস্টার সাহেব এবং যাচ্ছে এবং আরিফুলকে যাচ্ছে। তখন আরিফুল বলে মাস্টার সাহেবকে, শোনেন মাস্টার সাহেব, আপনি কি ছেলে দিয়ে ব্যবসা শুরু করেছেন নাকি? আজকাল আপনার ছেলে এবং রাবিয়া সামাদের মেয়ের সাথে গ্রামে দলাদলি করে, নাচা গানা করে, জড়িয়ে ধরে, এগুলি দেখতে কি ভালো লাগে? আপনি না মাস্টার সাহেব, তা আপনার ছেলেকে আপনি কী শিক্ষা দিয়েছেন? আর আপনি এলাকার মানুষকে অথবা এলাকার মানুষের সন্তানদের আপনি কী শিক্ষা দেবেন? আপনি তো আপনার নিজের ছেলেকে শিক্ষা দিতে পারেননি। আপনার নিজের ছেলে তো খারাপ। একটা ছেলে যদি রাস্তাঘাটে যদি একটা মেয়েকে জড়িয়ে ধরে সে হাসাহাসি তামাশা করে, তাহলে সমাজের মানুষ তো অবশ্যই, সমাজের মেয়েরা তো অবশ্যই খারাপ হবে। তা আপনার ছেলেকেও তো আপনি মানুষ করতে পারেন নাই। তখন মাস্টার সাহেব বলে, শোনেন, আমার নাম আবির মাস্টার, আমি দীর্ঘদিন মাস্টারি করতেছি, কিন্তু আপনি যে মুখ্যম একটা চাল চেলেছেন, আপনি আমাকে এই গ্রামতে সরানোর জন্য, সেই সুযোগটা আপনি পাবেন না। আমি কালে গিয়ে আমি রাবিয়া এবং সামাদের কাছে আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে যাব এবং 1 সপ্তাহের ভিতরে আমার ছেলেকে দিয়ে ওই মেয়েকে বিয়ে করাবো। আপনি যদি পারলে ঠেকাবেন। তখন আরিফুল বলে, ঠিক আছে, আপনি যান। তখন মাস্টার অর্থাৎ আবির হোসেন সে চলে যায় রাবিয়া এবং সামাদের বাড়িতে। সেখানে গিয়ে বলে, শোনেন, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি, আমার ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিতে হবে। তো রাবিয়া সামাদ বলে, ঠিক আছে, বেশ ভালো কথা, এটা তো সুন্দর কথা, আপনার ছেলে তো অনেক ভালো, অবশ্যই বিয়ে দেব। কিন্তু বিয়ের দিন লাঠিয়াল জসিম ববিতাকে তুলে নিয়ে আসে, কিন্তু তখন কেউ জানতে পারে না যে ববিতাকে লাঠিয়াল জসিম তুলে নিয়ে এসেছে। কিন্তু এই দৃশ্যটা আবার রুজিনা দেখে। রুজিনা দেখার পর কিন্তু বুঝতে পারে না যে ববিতাকে লাঠিয়াল জসিম তুলে নিয়ে গেছে, কিন্তু দেখে কে বা কারা জেনে জঙ্গল তুলে নিয়ে গেছে, কিন্তু লাঠিয়াল জসিমকে দেখতে পাচ্ছে রুজিনা, কিন্তু স্পষ্ট দেখতে পারেনি। এদিকে দেখা যায় যে যখন ববিতা নিখোঁজ হয়ে যায়, তখন ববিতার মারা বাপেরা কান্নাকাটি শুরু করে। কিন্তু তখন আলমগীরকে বলে, শোনেন চাচা, আপনি চিন্তা করবেন না, অবশ্যই ববিতাকে পাওয়া যাবে, নিশ্চয়ই এটা মাতবরের চক্রান্ত, মাতবর মনে হয় চালাকি করে এই চক্রান্তটা চলেছে, কিন্তু এই চক্রান্তর জাল আমি ছিন্ন করে আপনার মেয়েকে আপনার হাতে তুলে দেব এবং আমার বাড়ির বউ করে আমি আমাদের বাড়িতে নিয়ে যাব। তখন মাস্টার আবেশন বলে, শোনেন সামাদ ভাই, রাবি আপু, আপনারা কোনো চিন্তা করবেন না, অবশ্যই আমরা এর প্রতিকার করব এবং মাতাব্বর যে এই চক্রান্তটা করেছে এতে কোনো ভুল নেই। তো এদিকে দেখা যায় আরিফুল হক অর্থাৎ মাতাব্বর সে চলে যায় মাস্টারদের বাড়িতে। তখন মাস্টারকে বলে, শোনেন মাস্টার সাহেব, আপনাকে একটা প্রস্তাব দিই, আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দেন, আমি রাজি আছি, আর আপনি আমার বিরুদ্ধে কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র করতে পারবেন না। তখন মাস্টার আবুল হোসেন বলে, শোনেন, আপনার মতো খারাপ মাতবরের মেয়েকে আমার বাড়ির পুত্রবধূ করে আনবো না, এটা আপনি বিশ্বাস করতে পারেন, কারণ আপনি এটা এও বিশ্বাস করেন যে আমার জীবন থাকতে আপনার মেয়েকে আমার বাড়ির পুত্রবধূ করে আনবো না। কিন্তু এদিকে মনে মনে আবার রুজিনা আলমগীরকে ভালোবাসে, কিন্তু আলমগীর রুজিনাকে ভালোবাসে না। এবং রুজিনাকে একদিন আলমগীর বলে, শোনো, তুমি মাতবরের মেয়ে কথা সত্য, কিন্তু তুমি যে আমার পিছনে লেগে আছো, তোমাকে তো কখনোই আমি ভালোবাসতে পারবো না, কারণ আমি ভালোবাসি ববিতাকে এবং সে আমাকে ভালোবাসে। তো রুজিনা বলে, আমি তোমাকে যদি না পাই তাহলে কাউকে আমি পেতে দেবো না। তো এই কথাটা আবার লাঠিয়াল জসিম শুনে বলে। তখন জসিম আবার মনে মনে রুজিনাকে ভালোবাসে, কিন্তু রুজিনা জসিম অর্থাৎ লাঠিয়ালকে ভালোবাসে না। লাঠিয়াল খারাপ বলে লাঠিয়ালকে রুজিনা ভালোবাসে না। তবে তখন রুজিনা বলে, শোনো আলমগীর ভাই, আমি তোমাকে ভালোবেসেছি এবং ভালোবেসে যাব, তোমাকে পাওয়ার জন্য যা করা দরকার আমি তাই করব। প্রয়োজনে যদি আমি কাউকে খুন করতে হয় তাতেও কোনো দ্বিধাবোধ করব না, তাও তোমাকে আমি চাই, আর তোমাকে আমি পেতে হবে। তো আলমগীর বলে, তুমি কখনো আমাকে পাবে না, কারণ
এই কারণে পাবে না যে তুমি একজন মাতাব্বর এবং খারাপ লোকের মেয়ে, আর আমি হইলাম মাস্টারের মেয়ে। আমার আর তোমার সাথে আকাশ পাতাল পার্থক্য। আমার বাপ হলো সৎ একজন মাস্টার, আর তোমার বাপ হলো একজন গ্রামের খারাপ একটি মাতব্বর। এই কথা বলে আলমগীর সেখানে চলে যায়। তো রুজিনা গিয়ে আরিফুল তার বাবাকে বলে, বাবা, আমি মাস্টারের ছেলেকে বিয়ে করব, প্রয়োজনে তুমি যা বলবে আমি তাই করব। তখন আরিফুল বলে, আমি যা বলবো তুই তাই করতে পারবি? আচ্ছা, আজ তোকে একটা পরীক্ষা দেই আমি, তুই যা আমার বাড়ি থেকে 10,000 টাকা নিয়ে মাস্টারের বাড়িতে লুকিয়ে রাখবি, এবং টাকার প্যাকেটের ভিতরে লেখা রাখবি মাতাব্বর এবং গ্রামের মাতবর, কুসুমপুরে গ্রামের মাতবর। এই টাকাটা উপরে লিখে রাখবি, লিখে এবং তার দেখা যাচ্ছে যে আবির মাস্টার, যে মাস্টারের বালিশের নিচে টাকাটা রাখবি। আমি সকালবেলা উঠে বলবো যে টাকাটা চুরি হয়ে গেছে, আর সেই মুহূর্তে আমি পুলিশ নিয়ে যাব, এবং সঙ্গে তোর লাঠিয়াল জসিম যাবে। লাঠিয়াল জসিম গিয়ে যাবে করবে। কিন্তু এই কাজটা যদি তুই করতে পারিস তাহলে সহজ হবে, কারণ তোকে কেউ অবিশ্বাস করবে না। তখন রাতের বেলা রুজিনা চলে যায় আবির মাস্টার বাড়িতে। তখন মাস্টার সাহেব বলে, ব্যাপার কি মামনি, তুমি এত রাতে? এসেছে কি, আমাকে গুন্ডারা তাড়া করেছে, কারণ আমার এই লাঠিয়াল আছে না কসাই, সে আমাকে তাড়ি করেছে এবং আমাকে আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছিল, তাই আমি পালিয়ে আপনার বাড়িতে এসেছি। বেশ ভালো কথা, তুমি তাহলে আমার বাড়িতেই থাকো, আমি দেখতেছি যে লাঠিয়াল জসিম কোথায় আছে। তখন আবির মাস্টার লাঠিয়ালকে দৌড়াতে থাকে, এমন সময় টাকাটা বালিশের নিচে রেখে সে সেখান থেকে চপ্পট মারে। তো রুজিনা বাড়িতে চলে আসে। এমন সময় এর পরের দিন সকালবেলা আবির মাস্টারের বাড়িতে পুলিশ নিয়ে মাতাব্বর সে এবং লাঠিয়াল জসিমকে হাজির হয়। তো পুলিশরা সমস্ত বাড়ি খোঁজাখুঁজির পর টাকার বান্ডিল পায়। তখন আবির মাস্টারকে পুলিশ ধরে নিয়ে যায়। সেই মুহূর্তে আলমগীরকে বলে, শোনেন দারোগা সাহেব, আপনারা কিন্তু কাজটা ভালো করতেছেন না, কারণ আমার বাপ নির্দোষ। এই সব চক্রান্ত করেছে একমাত্র কে জানেন? এই লাঠিয়াল জসিম আর হলো মাতাব্বর আরিফুল হক, কারণ এরাই এই কাজটা করেছে। আপনারা আমার বাপকে ছেড়ে দেন। তখন দারোগা সাহেব বলে, শোনেন, আপনার যা বলার আপনি আদালতে গিয়ে বলবেন, এখানে বলে কোনো ফায়দা হবে না, কারণ এখানে বলে কোনো লাভ হবে না, আর আমাদের করার এখানে কিছুই নেই। আদালত যদি মনে করে যে আপনার বাপ নির্দোষ, তাহলে অবশ্যই আপনার বাপকে ছেড়ে দেবে, আর আদালত যদি মনে করে যে আপনার বাপ দোষী, এবং আপনার বাপকে আদালত ছাড়বে না। কিন্তু আমাদের এখানে ছাড়ার কোনো নিয়ম নেই এবং উপায়ও নেই, কারণ আমরা হাতে নাতে মাতবরের টাকা আপনার বাপের বালিশ থেকে পেয়েছি। তো আলমগীর বলে, শুনেন দারোগা সাহেব, আপনারা পেয়েছেন কথা সত্য টাকা, কিন্তু এই টাকাগুলি কিন্তু আমার আব্বা না। আমার আব্বা মাত্র 1,000 টাকা বেতনে চাকরি করে, আর 10,000 টাকা আমার আব্বু পাবে কোথা থেকে? পাবে না। নিশ্চয়ই এটা মাতবর চক্রান্ত করে আমাদের ফাঁসানোর জন্য এই ব্যবস্থাটা করেছে, আপনি বিশ্বাস করেন। তখন ববিতা দৌড়ে আসে, দেখেন দারোগা সাহেব, আপনারা ভুল করতেছেন, নিশ্চয়ই মাস্টার সাহেব কখনোই এই কাজ করতে পারে না, আপনারা মাস্টার সাহেবকে ছেড়ে দেন। তখন দারোগা সাহেব বলে, আপনারা যা করান আদালতে গিয়ে করবেন, এবং থানায় আসেন, থানা থেকে রিপোর্ট লিখে দেব, আগামীকাল আমরা আপনার বাপকে আদালতে চালান করে দেব, সেখান থেকে যদি আপনার বাপকে ছাড়াতে পারেন তাহলে ছাড়াবেন। তো লাঠিয়াল বলে, হুজুর, আরিফুলকে বলে, হুজুর, যে কাজটা আপনি করলেন, যদি আগামীকাল যদি মাস্টার সাহেব যদি জামিনে ছাড়া পেয়ে যায় কোর্ট থেকে, তখন কি করবেন? শোন, তখন একটাই কাজ, তোর দরকার ববিতা, আর আমার দরকার আলমগীরের সাথে আমার মেয়ের বিয়ে। তুই মাস্টার সাহেবকে মেরে ফেলবি, এবং তুই যদি মেরে ফেলিস তাহলে আলমগীর পাগলের মতো হয়ে আমার কাছে আসবে, এবং তার সাথে আমার মেয়ের বিয়ে দেব, আর তুই ববিতাকে নির্দ্বিধায় পেয়ে যাবি। তখন লাঠিয়াল জসিম বলে, ঠিক আছে, আপনার কথায় আমি রাজি, আপনার কথা মতো এখন থেকে আমি কাজ করব। গ্রামের মানুষ যাই করুক না কেন, যাই খারাপ বলুক না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এখন আপনি যা বলবেন এখন আমি তাই করব। তখন আলমগীর থানায় যায়, থানা থেকে রিপোর্ট নিয়ে এরপরের দিন কোর্টে যায়, কিন্তু মাস্টার সাহেবের জামিন হয় না। আলমগীর বাড়িতে আসে। এদিকে আরিফুল হক বলে, শোন, আলমগীরকে তার আসার সময় তার মাথায় একটা আঘাত করবি, আঘাত করার পর সে অজ্ঞান হয়ে পড়ে যাবে, আর সেই মুহূর্তে আমি আলমগীরকে আমার বাড়িতে এনে আমার মেয়ের রুমে তাকে একটা বিছানায় শুয়ে রাখব। তখন গ্রামবাসীকে ডেকে এনে তাকে প্রমাণ করামো যে আমার মেয়ের ইজ্জত নষ্ট করার জন্য সে এসেছিল।
তখন বাধ্য হয়ে আমার মেয়েকে সে বিয়ে করতে বাধ্য হবে। কাজটা কেমন হলো? তো লাঠিয়াল জসিম বলে, ঠিক আছে হুজুর, আপনার কাজটা এবং বুদ্ধিটা ভালো। তো আলমগীর যখন থানা থেকে আসতেছিল, পিছন দিয়ে গিয়ে লাঠিয়াল জসিম আঘাত করে আলমগীরের মাথায়। তখন মাথায় আলমগীর ঢলে পড়ে যায়। তখন সেই মুহূর্তেই জসিম এবং লাঠিয়াল আলমগীরকে সে কাঁধে করে নিয়ে রুজিনা যে রুমে শোয় সেই রুমের নিচে তাকে শুয়ে রাখে। আর এমন সময় সকালবেলা গ্রামবাসীকে ডাকার পর আলমগীরের যখন জ্ঞান ফিরে, তখন আলমগীর দেখে যে সে মাতাব্বরের বাড়িতে শুয়ে আছে। গ্রামবাসী বলে, এ কী অবস্থা আলমগীর, তুমি মাতবর যে কথাটা বললো এটা কি সত্য? মাতবর বললো যে তুমি নাকি তার মেয়ের ইজ্জত নষ্ট করতে এসেছো, তুমি নাকি তার মেয়ের ইজ্জত নষ্ট করেছো, তোমাকে তো আর বিশ্বাস করা যায় না, তোমার বাপ চোর, আর তুমি নাকি আমরা জানা মতে মাতবর সাহেবের মেয়ের ইজ্জত নষ্ট করে এসেছো, তুমি তো খারাপ। তো গ্রামের লোকেরা আলমগীরকে মারতে থাকে, দিল জোতা ইত্যাদি এটা মারতে থাকে। আলমগীর বলে, আপনারা এখন যাই করতেছেন করেন, কিন্তু একদিন না একদিন এটা সত্যতা প্রমাণ হবে। সেদিন আপনারা অবশ্যই আমাকে বিশ্বাস করবেন যে আমি একজন সত্যবাদী মাস্টারের ছেলে এবং আমি নিজেও সৎ। তখন এই কথাটা ববিতা যখন শুনতে পায় তখন দৌড়ে আসে। আসার পর ববিতাও আলমগীরকে ভুল বোঝে। তখন ববিতা বলে, তুমি তোমার বাপের অপমানের বদলা নেওয়ার জন্য এবং তোমার বাপ যে চুরি করেছে এবং মিথ্যা এবং সত্য প্রমাণ করার জন্য তুমি রুজিনার ইজ্জত নষ্ট করতে এসেছো। তুমি তো একটা খারাপ লোক, তোমার সাথে আমার আর ভালোবাসা আমি আর রাখবো না, আমি তোমাকে আর বিয়ে করব না। তখন এর মা বাপকে নিয়ে চলে যায়। তো আলমগীর বলে, তুমি ভুল করতেছ ববিতা, কারণ আমি সৎ ছিলাম, সৎ আছি এবং সৎ থাকবো, কিন্তু এখানে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে, বিরাট বড় চক্রান্ত। তখন গ্রামবাসী আলমগীরকে নিয়ে একটি গাছে বেঁধে রাখে। তখন আলমগীর যখন রাত হয়ে যায়, তখন আলমগীর সেখান থেকে রশিদে কেটে সেখান থেকে বেরিয়ে যায়। তখন বেরিয়ে যায়, সেখান থেকে সরাসরি চলে যায় লাঠিয়াল জসিমের বাড়িতে। সেখানে জসিমকে গিয়ে আলমগীর ইচ্ছা রকম মারে, বল এর সত্য কথা বল, আমি নির্দোষ, আমার বাপ নির্দোষ, তোরা সব চক্রান্তকারী, তোদের গ্রামের মানুষ কেন কষায় বলে জানিস? তোরা খারাপ বলে তোদের কষায় বলে, আর তোরা জালিম অত্যাচার, তোরা নিরীহ মানুষকে নির্যাতন করিস এবং অন্য অপরাধ করিস বলে তোদের কষায় বলে। তুই এখনও সময় আছে, তুই ভালো হয়ে যা। লাঠিয়াল জসিম তোমার মারার পর লাঠিয়াল জসিম বলে, ঠিকই তো বলছো, আমি মাতবরের জন্য কেন কাজ করি, আর মাতবরের জন্য খারাপ কাজ করতে করতে কেন আমি আজকে অপরাধী হব? ঠিক আছে আলমগীর, আমি আজ থেকে আর খারাপ কাজ করব না, মাতবরের সাথে থাকবো না, আমি সব সত্য গিয়ে আমি থানায় গিয়ে বলবো। তখন রাতের বেলায় আলমগীর দেখা যায় লাঠিয়াল জসিমকে নিয়ে চলে যায় থানায়। থানায় গিয়ে লাঠিয়াল জসিম সব সত্য ঘটনা খুলে বলার পর কোর্ট থেকে তখন আলমগীরের বাপকে ছেড়ে দেয়। তো আলমগীর বলে, মাতাব্বর তোর নিস্তার নাই, তুই আমার প্রেম ভালোবাসা সব কিছু কেড়ে নিয়েছিস, তোর মেয়েকে লেলিয়ে দিয়েছিস আমার পিছনে তোর স্বার্থের জন্য। তখন জসিম যখন রাস্তাতে আসতেছে, তখন আরিফুল্লাহ কথা মাতবর বলে, কিরে তুই কোথায় গিয়েছিলি? জসিম বলে, আমি আপনার দলে আর নেই, আপনি অনেক অন্যায় করেছেন, আপনি মাস্টার সাহেবকে বিনা দোষে জেলে পাঠিয়েছেন, মাস্টার সাহেবের ছেলের ইজ্জত হানি করে তাকে গ্রামের মানুষের কাছ থেকে জোতারিটা ইট পাথরের নিক্ষেপ দিত, তারা ভুল করে নেই এবং তাকে একটি গাছে বেঁধে রেখেছিল, তাই আমি সত্য কথা বলে দিয়েছি। তখন আরেকবার বলে, ও তুই সত্য কথা বলে দিয়েছিস না, তাহলে তোকে তো আর বাঁচিয়ে রাখা যায় না রে, কারণ দেখ পিছনে তাকিয়ে দেখ, আমার লোকেরা তোকে মারার জন্য আসছে, আমি জানি তুই সত্য কথা বলেছিস। সেই মুহূর্তে যখন লাঠিয়াল বাহিনী এসে জসিমের সাথে লাঠি যুদ্ধ হয়, এক পর্যায়ে জসিমকে তারা মেরে ফেলে, তখন জসিম সেখানে মারা যায়। তখন রুজিনা এসে জসিমকে বাঁচানোর চেষ্টা করে, এক পর্যায়ে রুজিনাও দেখা যায় লাঠির আঘাতে রুজিনা পুরো জসিমের পাশেই মারা যায়। তখন লাঠিয়াল জসিম বলে, শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু সাহস পাইনি তোমার বাপের জন্য কথাটা বলার। তবে রুজিনা বলে, এখন আর বলে লাভ নেই। তখন এভাবে দুজনকে জড়িয়ে ধরে তারা মারা যায়। আর আলমগীর আসে তার দলফল নিয়ে, তার বাপ গ্রামবাসীকে নিয়ে মাতব্বরকে মারতে। এক পর্যায়ে মাতব্বর পালিয়ে যেতে চায়, তখন গ্রামবাসীরা এসে মাতব্বরকে ইচ্ছারকম তাকে মেরে ফেলে। তখন মাস্টার সাহেব বলে, মানে যে খারাপ লোক ছিল মাতব্বর, তার মৃত্যু হয়েছে, এখন আর গ্রামে কোনো খারাপ লোক থাকবে না, এখন
আমাদের যে স্কুলে একটা প্রতিষ্ঠা করার কথা ছিল সেটা আমরা নতুন করে সবাই মিলে প্রতিষ্ঠা করব। সেখানে ছেলেমেয়েরা লেখাপড়া করবে এবং গ্রামে সবাই হাসি মুখে চলবে এবং সুন্দরভাবে চলবে। তখন ববিতার সাথে আলমগীরের মিল হয়ে যায়, ববিতা ভুল বুঝতে পারে, তখন তাদের দুজনের মিল হয়ে যায়, তাদের বিয়ে হয়ে যায়। এভাবেই আমজাদ হোসেন গুণী পরিচালক কসাই ছবিটি নির্মাণ করেন। কসাই ছবি নির্মাণ করার পর গানগুলো খুব চমৎকার ছিল এবং সেই সময় সুপার ডুপার এবং বাম্পার হিট ব্যবসা করে কসাই ছবিটি।